সেতুক ফায়াজ বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিকুল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেতুক ফায়াজ বলছেন তো আমরা কিন্তু চাচ্ছি যে দ্রুত আপনাদের অবিরায় বলছেন যে কেমন আছেন প্রিয় স্যার? আলহামদুলিল্লাহ। রুকসানা জাহানুষা কমেন্ট করছেন। আসফিয়া আঞ্জুম কমেন্ট করছেন। তো আজকে অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করবো, অনেকগুলা, তুই একটা না, অনেকগুলো অঙ্ক করার আমরা ট্রাই করবো। কি ফোন তো দিতেছে একজন, উনি কি আসছে? হ্যাঁ ভাই, হ্যাঁ জি, হ্যাঁ জি ভাই। ও আমি নামাজে ছিলাম, সাড়ে ক্লাস মার্জিয়া শারমিন বলছেন কেমন আছেন। সোনিয়া আক্তার বলছেন কেমন আছেন। আমরা কিন্তু বলে দিয়েছি হ্যাঁ 30 বাজে ক্লাস শুরু করে দিব, কারোর জন্য ওয়েট করার টাইম নেই। কারণ হচ্ছে যে এখন আমাদের অনেক ম্যাথ করতে হবে। পরে বলবেন যে 30 বাজে ক্লাস শুরু করে দিয়েছেন, কারণ 20-এর ক্লাস 30-এ নিয়েছি সবার সুবিধার্থে। এখন 30 হিসাব যদি আমাদের ওয়েট করা লাগে, এর থেকে দুঃখ আর নাই। ঠিক আছে, বেশি ভালো না, মানে 2 দিন যাবত ঠান্ডা লাগছে প্লাস জ্বর জ্বর একটা ভাব। এই ক্লাসে আসবো কি আসবো না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর গতকালকে ক্লাসটা মিস হওয়াতে অনেকেই বলতেছিলেন যে ভাইয়া কি এভাবে ক্লাস নিলে হবে, এটা ওইটা। আসলে আমরা কিন্তু বলেই নিছিলাম যখন ভর্তি করি যে সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস, সেখানে কিন্তু অনেক সপ্তাহে আমরা 7টা ক্লাসও নিতেছি, তাই না? 4 থেকে 5টা, কোনো সপ্তাহে আমার মনে হয় না যে 5টা নিচে ক্লাস হয়েছে। তো 5টার উপরে ক্লাস না, আমি তো একজন মানুষ, তাই না, যে সপ্তাহে 5টা করে ক্লাস, 2-1 দিন গ্যাপ দিতে পারে, কারণ অনেক কাজ থাকে। আপনি বলতে পারেন যে এই টাইমটা, হ্যাঁ এই টাইমটাতে অনেক কাজ থাকে অনেকেরই, এই জন্য আমরা বলতেছি যে সপ্তাহে 5টা বা 6টা। 7টা ক্লাস তো আর প্রতি সপ্তাহে নেওয়া পসিবল না, এটা বুঝেন। তো এই জন্য মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ যাবে, এটা কিছু করার নেই। সাদিকুল ইসলাম বলছেন আলহামদুলিল্লাহ ম্যাথ 50% পারি। ম্যাথ পারলে চাকরি হবে, ম্যাথ ছাড়া কখনোই চাকরি হবে না। নাহিদ তাসনিম বলছে ভাই আপনার মতো এতগুলো ক্লাস কেউ নেয় না। আমি ক্লাস নিতেছি, হ্যাঁ সমস্যা নাই, ক্লাস বেশি নিব, বীজগণিত নিব, একটা শুরু করি ভাই। সব তো আমি একা নিতে পারবো না একসাথে। জ্যামিতি পাঠ শেষ করতে টাইম লাগবে না, জ্যামিতি পাঠ শেষ করতে বেশি টাইম লাগবে না। আজকে থেকে জ্যামিতি নেব। ইংরেজির পেইড ব্যাচ চালু হবে ঈদের পর, ঈদের আগে হবে না। কারণ হচ্ছে যে আজকেও কিন্তু আমার হয়তো বুঝতেছে যে ঠান্ডা লাগছে বা জ্বর জ্বর একটা ভাব, তারপর ক্লাসে আসলাম, যে গতকালকে ক্লাস আমি নিই। লক সূচকের ম্যাথ কি আমরা করাই নাই? ও করাবো, বীজগণিত শুরু করে নেই। ঠিক আছে, আমরা জ্যামিতি পাঠটা যারা কালকে নিবন্ধনের বেসের ক্লাস করছেন তাদের কাছে কিন্তু সহজ মনে হবে। জ্যামিতি পাঠটা খুব দ্রুতই শেষ করে দেবো। জ্যামিতিতে খুব বেশি ম্যাথ নাই, জ্যামিতিতে খুব বেশি ম্যাথ নাই। আর জ্যামিতি একদম সহজ, পানির মতো সহজ। আবার বলতেছি ক্লাসগুলো করার পর পানির মতো লাগবে। আর যারা কালকে মানে নিবন্ধন পেইড বেসে ম্যাথের ক্লাসটা করছেন জ্যামিতির উপরে, তো তাদের কাছে একদম টোটালি এত সহজ লাগবে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। দেখেন জ্যামিতি থেকে কি কি প্রশ্ন হতে পারে। এখান থেকে দেখেন আমাদের চিনতে হবে রেখা কোনটা, রশ্মি কোনটা, রেখাংশ কোনটা, এই 3টা জিনিস শিখতে হবে। এখন এখানে কিন্তু বইয়ের মধ্যে, আমাদের বইয়ের মধ্যে জব ম্যাথ বইটার মধ্যে দেখবেন রেখার কোনো প্রান্তবিন্দু নেই। এই যে তীর চিহ্ন দিয়ে বোঝায়, এই তীর চিহ্ন দিয়ে বোঝায় যে এটা আজীবন চলতে থাকবে। এটা কি, এই দিকেও আজীবন চলবে, এইদিকে এটা কিন্তু শেষ নেই। এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এখানে অনেক আর অনেক আছে, এটা আজীবন এইভাবে। যে তাহলে কি রেখার কোনো প্রান্তবিন্দু নেই, যার কোনো প্রান্তবিন্দু নেই সে হচ্ছে রেখা। এরপর রেখা থেকে আসছে রশ্মি, রশ্মির কি হবে, এই যে সাইড দেখেন একটা প্রান্তবিন্দু আছে আর আরেক সাইডে প্রান্তবিন্দু নেই,
রশ্মির কি হচ্ছে এক সাইডে প্রান্তবিন্দু আছে আর এক সাইডে প্রান্তবিন্দু নেই। আর রেখাংশ, রেখার একটা অংশ দেখেন, রেখাংশ তো বোঝাই যাচ্ছে, রেখা থেকে একটা অংশ কেটে নিলে হচ্ছে রেখাংশ, রেখা থেকে একটা অংশ কেটে নিলে হচ্ছে রেখাংশ। এই জন্য রেখাংশের দুইটা প্রান্তবিন্দু থাকে। রেখাংশের কয়টা প্রান্তবিন্দু থাকে? দুইটা। তার মানে রেখা, রশ্মি, রেখাংশ, এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা এখন বলেন। এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা একটু জানাবেন। রেখা, রশ্মি, রেখাংশ, এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা এটা জানাবেন। হ্যাঁ ক্লিয়ার, এইখানে ক্লিয়ার হইলে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই জব ম্যাথ বইটা থেকে। যে দেখেন দুইটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। কিভাবে আঁকা যায় এটা যদি আমি বুঝিয়ে দিই। এই যে একটা বিন্দু আমরা নিলাম, এইটা একটা বিন্দু। বিন্দু কি? যার শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, ওইটা হচ্ছে বিন্দু। বিন্দু হচ্ছে শূন্যমাত্রিক, এটা মনে রাখেন। তো দেখেন এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে যদি একটা সরল রেখা রাখি এটা একটাই হবে, কিন্তু যদি বক্ররেখা রাখি দেখেন অসংখ্য বক্ররেখা আমরা ড্র করতে পারবো দুইটা বিন্দুর মধ্যে দিয়ে। আপনি বিভিন্ন ভাবে এই যে বক্ররেখা এই যেভাবে সেইভাবে দিতে পারেন। তার মানে দুইটা নির্দিষ্ট যদি বিন্দু থাকে, এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অনলি কয়টা একটা সরল রেখায় আঁকা যায়, অন্য কোনো সরলরেখা আপনি ড্র করতে পারবেন না। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। যেমন এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, আবার এইটা একটা বিন্দু। এই যে বিন্দুগুলা একটা সরলরেখার মধ্যে পড়তেছে না, আবার এইখানে বিন্দু আছে, এটা তো পড়ে নাই, মনে করেন এখানে বিন্দু আছে, এটা কিন্তু পড়ে নাই। যারা একটা সরলরেখার মধ্যে পড়বে এরা হচ্ছে সমরেখ বিন্দু, যে বিন্দুগুলা একটা সরলরেখার মধ্যে। যেমন মনে করেন আমি এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটা নিলাম, আবার একটা বিন্দু নিলাম এইখানে, আবার একটা বিন্দু নিলাম আমি এইখানে। এখন দেখেন যে এই যেভাবে আমি নিলাম, তো দেখেন এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুটাকে আমরা সমরেখা বলতে পারবো, কারণ একটা রেখার মধ্যে পড়ছে, একটা সরল রেখার মধ্যে। এই বিন্দুটা কিন্তু সমরেখা না, কারণ এটা সরল রেখার মধ্যে পড়ে নাই। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এরপর 3 নম্বর পয়েন্ট আছে দুইটি বিন্দুর মধ্যে সরল রেখার দূরত্ব সর্বনিম্ন। অনেকেরই মানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ঠান্ডার সমস্যাটা অনেক বেশি। আর কালকে হচ্ছে যে ওই গাড়িতে ছিলাম যখন, তখন হচ্ছে যে সন্ধ্যার আগ রাতে গাড়িতে ছিলাম। আর তার আগের দিন মনে হয় যে রাত 12:30 থেকে হ্যাঁ 1টা পর্যন্ত সারা মানে গাড়িতে ছিলাম। তো দেখা গেল যে যে প্রাইভেট কারের সামনের জানালা খোলা ছিল, মানে হালকা হালকা বাতাস ভালো লাগতেছিল, কিন্তু এই বাতাসটা মনে করেন সরাসরি বুকে লাগছে। তো এই জন্য মনে করেন যে প্রচন্ড ঠান্ডা লাগছে আমার নিজেরও, আমার যে ম্যানেজার তারও ঠান্ডা লাগছে। ইভেন কি কালকে সেম কাজ করছি, ওই জানলা খোলা রেখে। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি ব্যস্ত আছে। আর আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো সবার একটু সমস্যা ঠান্ডা। তারপরে 3 নম্বর যে পার্টটা আছে একটু খেয়াল করে দেখেন, বলছে দুইটি বিন্দুর মধ্যে সরল রেখার দূরত্বই সর্বনিম্ন দূরত্ব। কেন এই কথাটা বলা হচ্ছে? এই কথাটা যদি আমরা বুঝি, মনে করেন এখানে আমরা দুইটা বিন্দু ড্র করলাম, এই একটা বিন্দু, এইটা একটা বিন্দু। এখন একটা সরল রেখা এখানে আঁকাইলাম, ঠিক আছে, দুইটি বিন্দুর মধ্যে দিয়ে। এই দুইটি বিন্দু এখান থেকে এইখানের যে দূরত্ব, সরল রেখার দূরত্ব, এটা কিন্তু সরল রেখা। হ্যাঁ, এখন যদি বাঁকা কইরা একটা রেখা যদি এইভাবে আঁকাই, তাহলে এইটুকুর মানে এইখান থেকে এইটুকুর দূরত্ব বেশি হবে নাকি এই কোনটুকুর দূরত্ব কম? এইটুকু না? সরাসরি যেটা একটা দড়ি, দড়ি দিয়ে চিন্তা করেন, আপনার হাতে যদি একটা দড়ি থাকে, একটা দড়ি এইভাবে ধরবেন, সরল রেখা বরাবর ধরবেন, সোজা ধরবেন, আর একটা দড়ি সেম ভাবে বাঁকা করে নিয়ে আসবেন। দেখবেন যে সরল রেখার যে দূরত্ব বা সরল রেখার যে দড়িটা, এটার দৈর্ঘ্য কম হবে। আর বক্ররেখা আপনি যেভাবে আঁকান, যদি মনে করেন এইভাবে আঁকান তাও বড় হবে, যত ছোট করে আঁকান বক্ররেখা এইভাবে আঁকালেও এটা বড় হয়ে যাবে। তার মানে দুইটা বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্বকে, সরল রেখার যে দূরত্বটা, এটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় জি বলেন। আমি ভোট নিয়ে আসছি ভাই, ভোট। ভোট হয়েছে, আমার ম্যানেজার নামছে তো। এরা এরা কোন জায়গায় ভোটের সামনে, এরা এটা আদর্শ স্কুলের সামনে। আদর্শ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আমার ম্যানেজার তো গেছে ওইখানে। ওনার নম্বর নেই আপনার কাছে? আচ্ছা আপনি দাঁড়ান, আমি ওনাকে ফোন দিচ্ছি। ভাই কই আপনি? উনি তো আমার ফোন দিতেছে বারবার। আমি তো রাস্তা দাঁড়িয়েছি, তো ফোন দেয় নাই। ওনার নম্বর নাই? আপনার যে নম্বরতে কল দিচ্ছে লাস্টে কত ওইটা? দেখার ফোন দিচ্ছে। মেকারে ফোন দিলে হবে? আপনি নম্বর লেখেন, নম্বর লেখেন। হ্যালো, হ্যাঁ ভাই, ওই নম্বর লেখেন, আপনি তাকে খুঁজে পাবেন কেমনে? 01 01850, 850 হ্যাঁ 633 556। 01850 633 এটাতে কল দেন। আচ্ছা এটা দেখেন, এটা কিন্তু আমরা বুঝে গেছেন যে 3 নম্বর পয়েন্টটা ছিল যে দুইটি বিন্দুর মধ্যে দিয়ে সরল রেখার দূরত্বই সবচেয়ে ছোট দূরত্ব। এখন চলে আসেন প্রশ্নে। দেখেন, যারা মনে করেন যে প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন আসে, এটা কিন্তু 17তম নিবন্ধন 2022 সালে আসছে স্কুল পর্যায়ে 2তে। বলছে দুটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? দুইটা তল পরস্পরকে ছেদ করলে, দেখেন রেখাটা কিভাবে আসে। মনে করেন যে এটা একটা তল। তল বলতে কি বুঝিতেছে? আপনি আপনার যে বইটা নিছেন, বইয়ের উপরকার পেজটা, শুধু একটা পেজের কথা চিন্তা করেন, ওইটাই তল। হ্যাঁ, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, কিন্তু উচ্চতাটা একদম নগণ্য। এখন এই পেজটা যদি ছোট হতে হতে মনে করুন ক্রমান্বয়ে এরকম হয়ে যাচ্ছে, এরপরে আরো ছোট হয়ে গেল, এটা আরো ছোট করে দিলাম, এরকম এই পেজটা কিন্তু ছোট করতে করতে এক সময় মনে করেন যে একটা, এই যে দুইটা কিন্তু এক হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য কমাইতে কমাইতে এই তলটার দৈর্ঘ্য কমাইতে কমাইতে এমন একটা অবস্থা হয়ে যায়, তখন কিন্তু এটা শুধু মনে হয় যে এদের দৈর্ঘ্য নাই, শুধু প্রস্থ নাই, প্রস্থটা কমাইতে কমাইতে এমন এক অবস্থা হয়ে গেছে, তখন কিন্তু এটা দেখাতে হয়। তার মানে এটা ছিল এরকম, এটাকে আরো কমাই এরকম বানাইছি, আরো কমাই এরকম, দেন কমাইয়া এরকম, একদম শেষে গিয়ে এরকম হয়ে গেছে। তখন কিন্তু এটা দেখতে একদম মনে হইতেছে যে একটা লাইন, আসলে কিন্তু একটা লাইন না, এখানে দুইটা ছিল, দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই ছিল, কিন্তু প্রস্থটা এত কমানো হয়েছে যে একটা আরেকটার উপরে এসে পড়ছে, তখন মনে হচ্ছে যে এইটা হচ্ছে রেখা। এজন্য দুইটি তল পরস্পরকে স্পর্শ করলে, এখানে দুইটা জিনিসই ছিল, দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই ছিল, দুইটা যখন পরস্পরকে স্পর্শ করছে না, এই যে দেখেন এই পর্যন্ত ছিল প্রস্থ আর এইটা ছিল দৈর্ঘ্য, এই প্রস্থটা কমতে কমতে এইটার উপরে চলে আসছে, যখন একটা আরেকটাকে স্পর্শ করতেছে তখন কিন্তু রেখা হয়ে যাচ্ছে। এই জিনিসটা বুঝছেন কিনা দেখবেন, এই জিনিসটা বুঝছেন কিনা, এই জিনিসটা বুঝছেন কিনা? এটা কি, কোন বই দেখে করাইতেছে আমি নিজে তো বুঝতেছি না। এটা কি নিবন্ধন এটা নিতেছি? আচ্ছা আচ্ছা ওয়েট, নিবন্ধন অনুযায়ী তো ক্লাস আমার নেওয়ার কথা না, আমার তো ক্লাস নেওয়ার কথা বেসিক ম্যাথ অনুযায়ী, কিন্তু নিবন্ধনের ফাইল কই থেকে আসলো? আগে বলে আমি নিবন্ধনটা দিয়ে ফেলছি, কাজ হয়েছে। এখন কি করব? বেসিক ম্যাথের ফাইল রেডি নাই, তাহলে আমি মুখে মুখে পড়াই। হ্যাঁ হ্যাঁ, বইয়ের সাথে মিল নেই, এটা যেটা হয়ে গেছে। তো তাহলে আমি সরাসরি হ্যাঁ, আমি এটা ফাইলটা রেডি করছে, যে এটা নিবন্ধন বই অনুযায়ী ফাইল রেডি করছে, কিন্তু আমরা তো পড়াবো বেসিক ম্যাথ অনুযায়ী। এখন একটু সমস্যায় পড়ে গেছি, এটা বেসিক ম্যাথের কোর্স আমি কিভাবে করাই এখন বলেন? এখন যদি সরাসরি বলেন
যে বই অনুযায়ী করাতে সরাসরি, কিন্তু আমি এখানে প্রশ্ন নেই, মুখে মুখে পড়াই। হ্যাঁ, না কোনো ফাইলে তৈরি নেই, মিলে নাই, নিবন্ধন অনুযায়ী মিলছে। ঠিক আছে, কেমনে? না না, মিল নাই, নিবন্ধন থেকে নিয়ে কি হবে? আচ্ছা, তাহলে আজকে নিবন্ধনের ক্লাস নেই, আজকে নিবন্ধনের ট্রেনিং। ওকে, সবার রিকোয়েস্ট, এটা আসলে ফ্রি ক্লাস হয়ে যাচ্ছে। না, আমার ওই যে ফাইল রেডি করা নাই, আপনি দ্বারা বললেও আমি করাইতে পারবো না, কোনোটা নেই, এটাই ফাইল, এই ফাইল রেডি আছে, ফাইলটা রেডি নাই, এই ফাইলটা রেডি করা হয় নাই। আমি যে জ্যামিতির ধারণা যে এইখান থেকে ওদের ফাইল রেডি করা দরকার ছিল। আচ্ছা, কি হইল? না, আমি নিজেই তো করছি, ব্যাপারটা একটু দেখি, একটু ওয়েট করেন। তো নিজে আজকে ফাইলটা রেডি করছি, বেসিক ম্যাথ জিওমেট্রি ক্লাস। কাহিনী কি হইল? কোন বই দেখি করে? মিলতেছে তো এখানে। আচ্ছা, যাই হোক, আজকে এটাই করেন, আজকে এটাই করেন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, আজকে এটাই করেন, সমস্যা নেই, একই ম্যাথ। তোমার নিবন্ধনে এখানে কিছু ম্যাথ কম আছে, বেসিক ম্যাথে কিছু ম্যাথ বেশি আছে। তার মানে এই দেখেন, রেখা জিনিসটা আছে, দুইটা তল যখন একটা আরেকটাকে স্পর্শ করে তখন কি হয়ে যাচ্ছে? তখন কিন্তু এটা রেখা হয়ে যাচ্ছে। এটা আমরা বুঝলাম, পরবর্তীতে আসেন, এত কথা বলার দরকার নেই। দেখেন, এটাই বুঝেন, এটা কিন্তু আসছিল 2022-এ। এরপর বলছে রেখার দৈর্ঘ্য কি, রেখার বৈশিষ্ট্য কি। রেখার কি আছে? শুধু দৈর্ঘ্য আছে। দেখেন, দৈর্ঘ্য প্রস্থ আছে? নাই, দৈর্ঘ্য প্রস্থ নাই, প্রস্থটা কিন্তু নাই। রেখা কিরকম? এটা একটা রেখা না? রেখার কি আছে? শুধু এখান থেকে বন্ধু শুধু দৈর্ঘ্য আছে, কেবলমাত্র দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই। আবার দৈর্ঘ্য প্রান্ত বিন্দু আছে না, প্রান্ত বিন্দু নাই, রেখার কোনো প্রকার প্রান্ত বিন্দু নেই। শুধু কোনটা এখানে বলছে ক এবং খ উভয়ই সত্য। আসলে কি সত্য? না, ক এবং খ কিন্তু সত্য না। তার মানে একটাই, রেখার কেবল দৈর্ঘ্য আছে। এটা ক্লিয়ার? এ নম্বর। এরপর আসেন, রেখার প্রান্তবিন্দু কয়টা? দেখেন তো রেখার কোনো প্রান্তবিন্দু আছে কিনা, এটা নিজেরাই করতে পারবেন। এই তীর চিহ্ন দেওয়া মানে কি? এটাই রেখা না? রেখার কিন্তু কোনো প্রকার প্রান্তবিন্দু নেই, রেখার কি নেই? কোনো প্রকার প্রান্তবিন্দু নেই। নেট প্রবলেম নাই? হ্যাঁ, নেট ক্লিয়ার। রেখার কিন্তু কোনো প্রকার প্রান্তবিন্দু নেই, এটা দেখছেন কিনা? এইদিকে তীর চিহ্ন, এইদিকে তীর চিহ্ন, তার মানে কোনো প্রকার প্রান্তবিন্দু নেই। এটা হবে উত্তর। এটা বলতেছে দুইটি বিন্দুর মধ্যে দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টি? এই যে দুইটা বিন্দু নিলাম, এইখানে দুইটা বিন্দু নিলাম, এই দুইটা বিন্দুর মাঝখান দিয়ে অনলি একটাই সরলরেখা আপনি অঙ্কন করতে পারবেন। সরলরেখা, বক্ররেখা কিন্তু অসংখ্য অঙ্কন করা যায়, একটু আগে বলছিলাম বক্ররেখার কোনো অভাব নেই। এই যে অসংখ্য বক্ররেখা অঙ্কন করতে পারবেন, কিন্তু সরলরেখার সংখ্যা যদি হয় তাহলে একটি। আর যদি এখানে প্রশ্ন যদি বলে দেয় যে বক্ররেখা, তাহলে কিন্তু আসতেই পারে, এটা দেখেন আসতে পারে, কিন্তু বক্ররেখা কয়টা হবে? অসংখ্য বক্ররেখা ড্র করা যায়, কিন্তু সরলরেখা হবে একটি। 5 নম্বর হচ্ছে বিন্দু কত মাত্রিক। আমাদের বই এটা কিন্তু বিন্দু একমাত্রিক দেওয়া আছে, বিন্দু যার শুধু অবস্থান আছে, এই জন্য একমাত্রিক। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, দৈর্ঘ্য থাকলে কি একমাত্রিক, উচ্চতা থাকলে দ্বিমাত্রিক, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলে ত্রিমাত্রিক হইতে, তিনটাই। বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, যেমন এই যে এই একটা বিন্দু ছেদ করলো, একটা এই যেখানে এটা ছেদ করতেছে দুইটা রেখা, এটাই হচ্ছে বিন্দু, জাস্ট একটা ফোঁটা। ওই যে মেয়েরা যে টিপ করে, টিপ না কি বলে কপালে, এটাই মনে করেন যে একদম ছোট যেটা, ওইটাই হচ্ছে বিন্দু। বিন্দু হচ্ছে কোন মাত্রিক? শূন্য মাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। এরপর বলছে তলের মাত্রা কয়টা? 6 নম্বর প্রশ্নটা, তলের মাত্রা কয়টা?
তলের মাত্র না, বেসিক ম্যাথ থেকে করানোর দরকার নাই, একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে একই। আপনি দেখেন, যদি না পারেন আমাকে বললেন। তল কি? যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, উচ্চতা কিন্তু নেই। দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, যেমন বইয়ের একটা পেজ, বইয়ের আপনার বই যে আছে ওইটার উপরকার পেজ, শুধু একটা পেজের কথা চিন্তা করেন, উপরকার পেজের কথা চিন্তা করেন, যে পেজটা দেখতেছেন এটার এক সাইডে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এটা কিন্তু উচ্চতা নাই। আমরা কিন্তু উচ্চতা আমরা কল্পনা করি না। যে যেমন একটা পেজ, এটার উচ্চতা, এই যে পেজের উচ্চতা কিন্তু আমরা কল্পনা করি না, একবার নগণ্য পরিমাণ উচ্চতা, এই জন্য এটা আমরা ধরি না, তুচ্ছ মনে করা হয়। কিন্তু এটার কি আছে? দৈর্ঘ্য এবং প্রস্থ, এই জন্য এটা কি? দ্বিমাত্রিক। কি? তল হচ্ছে দ্বিমাত্রিক, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। আবার আপনার বিন্দু বলছিলাম, বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর কোনো মাত্রা নেই। রেখা যদি আসে, রেখা কয় মাত্রিক হবে? একমাত্রিক হবে, কারণ রেখার শুধু দৈর্ঘ্য আছে, উচ্চতা প্রস্থ কিচ্ছু নাই। ঠিক আছে, তাহলে বিন্দু যদি চিন্তা করি শূন্য মাত্রিক, তল যদি চিন্তা করি দ্বিমাত্রিক, রেখা যদি চিন্তা করি একমাত্রিক। এই যে এখানে প্রশ্ন আসছে, একই প্রশ্ন, যে কি বলছে? যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্ট হয়, একটাকে বলছিলাম কোন দুটি মাত্রা? দৈর্ঘ্য প্রস্থ, উচ্চতা নেই। ঠিক আছে, জব ম্যাথ থেকে মনে হয় ক্লাস হচ্ছে, দেখি 7 নম্বর, মিলাই দেখে তো 7 নম্বর মিলতেছে তো, আসলে কি হয়েছে আমি নিজেও জানি না। বলছে দুইটি সমান্তরাল সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটা সমান্তরাল সরলরেখা, সমান্তরাল বলতে সমান্তরাল মানেই একটা আরেকটাকে কোনোদিন ছেদ করতে পারবে না, একটা আরেকটাকে টাচই করতে পারবে না, শুধু দূর দিয়ে ঘুরবে কিন্তু টাচ করতে পারবে না। মনে করেন এটার মাঝখানে দূরত্ব, সাপোজ আমি একটা দূরত্ব ধরে নিলাম যে 4 মিটার, তাহলে আজীবন এদের মধ্যে দূরত্ব, সে যাইতেছে মনে করেন রেল লাইনের এই প্রান্ত দিয়ে, আরেকজন যাবে রেল লাইনের এই প্রান্ত দিয়ে, কিন্তু আরেকজনের সাথে কখনো এক হতে পারবে না, কারণ রেল লাইন কখনো কিন্তু একত্র মানে মিলতে পারে না একটার সাথে। সর্বদা সমান্তরাল ভাবে সমান দূরত্ব বজায় রেখে পড়ে, যদি সমান্তরাল উল্লেখ থাকে তাহলে কখনোই একটা আরেকটাকে টাচ করতে পারবে না। ঠিক আছে, বেসিক ম্যাথ থেকে ক্লাস হচ্ছে। বলছে দুইটি লাইন এক অন্যের সাথে 2 মিটার সমান্তরাল ভাবে যাচ্ছে, দেখেন 2 মিটার সমান্তরাল ভাবে যাচ্ছে, তাহলে 2 মিটার মনে করেন এরকম এরকম, এদের মাঝখানে দূরত্ব কত? 2 মিটার, এইটারও মাঝখানে দূরত্ব কত? 2 মিটার। তাহলে টোটাল দেখেন, এটা আজীবন কিন্তু 2 মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে, একটা আরেকটাকে টাচ করতে কিন্তু পারবে না। তো তার মানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে সমান্তরাল উল্লেখ থাকলে তারা কখনো একে অপরকে টাচ করতে পারবে না। উত্তর দেওয়া না থাকলে দাগানোর দরকার নাই, উত্তর না দেওয়া না থাকলে দাগানোর দরকার নেই ওইটা। আর আপনার তো 4টা কাটা গেলে মাত্র 1 মার্ক কাটবে, সো দাগাইতে পারেন। 4টা কাটা গেলে, আগে ছিল কিন্তু 0.25, তার মানে 4টা, এই এরকম 4টা যখন কাটা যাবে তখন আপনার 1 মার্ক কাটা যাবে। হ্যাঁ, আর আগে ছিল 0.50, তার মানে 2টা কাটা গেলে 1 মার্ক, এটা কিন্তু প্লাস পয়েন্ট। আর 5 মার্ক কিন্তু 40ই, 5 মার্ক কিন্তু 40ই। দুটি সরলরেখা কয়টি কোণ তৈরি করে? দেখেন তো, 2টা সরলরেখা, এইটা একটা সরলরেখা দিলাম, এইটা একটা সরলরেখা। হ্যাঁ, এরা কয়টা কোণ উৎপন্ন করতেছে? 2টা সরলরেখা যদি একে অপরকে ছেদ করে কয়টা কোণ তৈরি করে? 1টা, 2টা, 3টা, 4টা কোণ তৈরি করে। এই 4টা কোণের সমষ্টি কয় ডিগ্রি? 4টা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। বৃত্তের সাপোজ মানে যে বৃত্ত না, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি? মনে করেন এটা কেন্দ্র, হ্যাঁ, এখানে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সেম ভাবে এখানেও কত? টোটাল 360 ডিগ্রি উৎপন্ন হয়। এটা এরকম হতে পারে, বাট এদের কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি। তার মানে দুইটি সরলরেখা কয়টি কোণ তৈরি করে? 4টি কোণ তৈরি করতে পারে। দেখেন, আপনি ফিগার দিয়ে যদি চিন্তা করেন তাহলে মনে থাকবে। উত্তর দেওয়া না থাকলে দাগানোর দরকার কি? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি কোণ বলা হয়? সবাই জানি। আমরা একটু কোণের চলে আসি। দেখেন, একটা যদি ফিগার যদি ড্র করে ফেলি, এটা মনে করেন 90 ডিগ্রি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত টোটাল যদি আসি, এই 90 ডিগ্রিটা আমরা একটু সুন্দর করে রাখি, তাহলে আমরা এখান থেকে সবগুলো কোণের আমরা নিয়ে নিই, মানে কোনটা কত ডিগ্রি কোণ সবগুলো আমরা ধরে নিই। এটা 0, হ্যাঁ, এটা হচ্ছে 90, মানে এটাকে টাচ করলে এই পর্যন্ত, এটাকে টাচ করলে 180, এটা হচ্ছে 270। আর এই যে এই দিক থেকে এসে যদি এনে টাচ করে, মানে উল্টা দিক থেকে, এটা কিন্তু 360 ডিগ্রি। এখন আসেন, এই পর্যন্ত তো আমরা দেখলাম 90 ডিগ্রি, তাই না? এই যে 90 ডিগ্রির সমান যে কোণ, 90 ডিগ্রির সমান যদি কোণ হয় এই যে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সমকোণ।
এই ফিগার দিয়ে সবটি হবে 180 ডিগ্রি সমান হলে সরল কোণ, কি কোণ? সরল কোণ। আর বাকিগুলো আমি দেখাচ্ছি। যে এই যেটা মনে করুন একটা কোণ এই পর্যন্ত হলো, আমি কিন্তু এটা ই করে বুঝাবো, এই যে ডট ডট চিহ্ন দিয়ে। হ্যাঁ, মনে করেন এই কোণটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এই যে ডট ডট পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু একটা কোণ আমরা ড্র করে নিলাম। এটা মনে করেন 50 ডিগ্রি। এই যে 90 ডিগ্রির চেয়ে ছোট যদি কোনো কোণ থাকে, 90 ডিগ্রি থেকে কোনো ছোট যদি কোনো কোণ থাকে, এইটা হয়ে যাবে সূক্ষ্মকোণ। তার মানে 50 ডিগ্রি কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট, এটা কিন্তু সূক্ষ্মকোণ। এখন এখানে যদি বলি 89 ডিগ্রি কোণটা কি ডিগ্রি, মানে এই 90 টাচ করলে হয়ে যাবে সমকোণ, 90 টাচ করার আগ পর্যন্ত সে থাকবে কি সূক্ষ্মকোণ। এখন 89 ডিগ্রি কোণটা অবশ্যই 90 এর চেয়ে ছোট, সূক্ষ্মকোণ। আমি যদি বলি যে 85 ডিগ্রি কোণটা, চিন্তা করতে হবে 90 ডিগ্রি চেয়ে ছোট কিনা, ছোট। তার মানে এটা কিন্তু সূক্ষ্মকোণ। একটা একটা করে আমরা বুঝে যাবো। হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা কোণ যদি আমরা চিন্তা করি, যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে বড় একটা কোণ আমরা ড্র করলাম, মনে করেন এইরকম করে। এই কোণটা মনে করেন যে এটা তো গেল কত ডিগ্রি, 50 ডিগ্রি। এখন একটা কোণ যদি আমরা এইভাবে নিয়ে আসি, মনে করেন এই কোণটা, এই যে কোণটা আমরা করলাম, এটা হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি এই কোণটা এখান থেকে কিন্তু সরাসরি কোন পর্যন্ত, এই পর্যন্ত, মানে এই যে ডট ডট টাচ করছে, এটা কত ডিগ্রি হচ্ছে 100 ডিগ্রি। কারণ এখানে 90 এর চেয়ে একটু বেশি নিচ্ছে, 100 ডিগ্রি। তার 90 এর চেয়ে যদি বড় হয় ওইটাকে বলা হয় স্থূলকোণ। 90 এর চেয়ে বড় যদি কোনো কোণ হয়, কিন্তু এখানে কন্ডিশন আছে, 90 এর চেয়ে বড় হতে হবে, 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 90 থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, এটা হয়ে যাবে কত ডিগ্রি, কি কোণ, স্থূলকোণ। এখন আসেন তাহলে 180 ডিগ্রি, যেখানে যে দেখেন স্থূলকোণটা যখন 180টাকে টাচ করবে তখন কিন্তু এটাকে স্থূলকোণ বলতে পারবেন না, তখন হয়ে যাবে সরল কোণ। কারণ 180 ডিগ্রি সমান যে কোণ, এই যেটা এখান থেকে এখানে সরাসরি যদি আসে 180 ডিগ্রি, এটা কিন্তু সরল কোণ। এখন এরকম যদি হয় যে এখান থেকে সে ঘুরতেছে এরকম করে, দেখেন এভাবে ঘুরতে 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 এরকম 270 না, 270 টাচ করে গেলেই, মানে 270 টাচ করে গেল একটা কোণ। এখান থেকে আস্তে 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 দেখেন এই পর্যন্ত 180, এই পর্যন্ত 270 এর চেয়ে বড়, 270 না সরি 180 থেকে বড় যদি হয়, 180 থেকে যদি বড় হয় এবং 360 ডিগ্রি থেকে যদি ছোট হয়, 180 থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট, এটা সবচেয়ে বড় কোণ, এটাকে বলা হয় যেন বৃদ্ধকোণ। বৃদ্ধকোণ মানে কি, প্রবৃদ্ধ কোণ। এইটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এটা কিন্তু কোনটা হবে দেখেন তো, প্রবৃদ্ধ। এটা 181 ডিগ্রি হতে পারে, 181 ডিগ্রি হতে পারে, 200 ডিগ্রি হতে পারে, 300 কত 59 ডিগ্রি পর্যন্ত, 359 ডিগ্রি পর্যন্ত। এই ছিল আমাদের সবগুলা কোণের যে ফিগারটা, এটা আমরা কিন্তু ড্র করলাম। এখন আসেন এটা, এখন একটা একটা করে যদি দেখাই, মনে করেন এটা একটা, এখন একটা কোণ নিলাম এই পর্যন্ত, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন বলেন যে এই কোণের পরিমাণ কত, এটা তো 90 ডিগ্রি ছিল, এটা না, এখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, এটাকে কি কোণ বলে বলেন? 30 ডিগ্রি কোণটাকে কি কোণ বলে? সবাই একটু বলবেন দ্রুত দেখি। যে সবার আগে অ্যান্সার দিবেন তারটা আমরা কি করব, কমেন্টটা পড়বো। যে সবার আগে অ্যান্সার দিবেন তার কমেন্টটাই পড়বো। এই যে রিপন শেখ বলছেন যে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ রিপন শেখ সবার আগে বলছিলেন, এজন্য সূক্ষ্মকোণ। ওকে, ভালো কথা। তাহলে 30 ডিগ্রি কোণটাকে কি বলা হয়, সূক্ষ্মকোণ। এরপর আমি একটা একটা করে ধরবো। যে মনে করেন একটা কোণের পরিমাণ এখান থেকে সে চলে এসেছে এই পর্যন্ত, মনে করেন এই কোণের পরিমাণ হচ্ছে 95 ডিগ্রি। এখন 95 ডিগ্রি যে এখান থেকে এই পর্যন্ত, এই কোণটাকে কি কোণ বলা হয়? 95 ডিগ্রি কোণটাকে দেখি, 95 ডিগ্রি যে কোণ, এটাকে কি বলা হয়? 95 ডিগ্রি, যে সবার আগে অ্যান্সার দিবেন তারটা পড়বো। নিজুম রাত্রি সবার আগে বলছেন স্থূলকোণ, তারপরে বলছেন শুভদে স্থূলকোণ, আরেকজনেরটা পড়বো মাহমুদ আক্তার বলছেন স্থূলকোণ। তিনজনেরটা পড়ার সুযোগ আছে। তার মানে 90 থেকে যদি বড় হয়ে যায়, দেখেন এটা কিন্তু 90 থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, 90 থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, এইটা হবে স্থূলকোণ। এখন আসেন আরেকটা, এখন বরাবর মনে করেন এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি সমান, এই কোণটাকে, কোন কোণের পরিমাণ যদি বরাবর 180 ডিগ্রি বলা হয় তাহলে কি কোণ?
এইটা বলেন 180 ডিগ্রি সমান যেটা 180 ডিগ্রির সমান যে কোণ এটাকে কি কোণ বলা হয়? শেখ শাইলা বলছেন সরল কোণ, উত্তম কুমার কর বলছেন সরল কোণ, হালিমা আক্তার বলছেন সরল কোণ। আমরা তিনজনেরটাই পড়বো। তার মানে এটা কিন্তু সে কিন্তু মানে পারছেন এটা কিন্তু সরল কোণ। এখন যদি এরকম আসে, পরীক্ষা হলে এরকম চলে আসলো যে একটা কোণ এই পর্যন্ত আসলো, এখান থেকে দেখেন এই পর্যন্ত এটা কত? মনে করেন যে 210 ডিগ্রি, এই কোণটার পরিমাণ 210 ডিগ্রি। তাহলে এটাকে কি কোণ বলা হবে? 210 ডিগ্রি। 210 ডিগ্রিটা দেখি কে কে পারেন যে 210 ডিগ্রি কোণের পরিমাণটা কি? 210 ডিগ্রি নিজুম রাত্রি বলছেন যে প্রবৃদ্ধ কোণ, ফাহমিদা খন্দকার বলছেন প্রবৃদ্ধ কোণ, শুভদেব বলছেন প্রবৃদ্ধ কোণ। তার মানে তিনজনের কমেন্ট কিন্তু পড়ে ফেলছি। এখন বলেন যে এইটা কি আর ভুল হবে কিনা? এই যে সূক্ষ্ম কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, বৃদ্ধ কোণ, যাই বলেন, ভুল হবে কারো? আমার মনে হয় না যে কারো আর ভুল হবে। এই কোণগুলো আর ভুল হবে? বলেন, এই কোণগুলো আর ভুল হওয়ার কথা না। সুন্দর করে বললাম না আজকে? সবগুলাই কিন্তু একদম টোটালি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? সিরাজুল হক বাদন বলছেন যে ক্লিয়ার, শামসুন নাহার বলছেন যে ভুল হবে না, নিজুম রাত্রি বলছেন না স্যার একদম। লিপি আক্তার বলছেন এর আগে আমি বলছি স্যার আপনি দেখেন নাই, সরি আসলে নাও দেখতে পারি। আবিতা সুলতান না স্যার অসাধারণ ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু এই জিনিসগুলা টোটালি কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে এখন চলে আসেন আমরা নর্মালি প্র্যাকটিসে চলে আসবো। আমরা কত পর্যন্ত পড়াইছিলাম মনে আছে? ও উল্টাপাল্টা হয়ে গেছে অনেক কিছু মনে হয়। আচ্ছা যাই হোক, যা পরে দেখেন। এখন বলতেছে যে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি এটাকে কি কোণ বলা হয়? এগুলো আপনারা বলবেন যে 90 ডিগ্রি পরিমাণ কোণকে কি কোণ বলা হয়। আমরা রিয়েল টাইম প্র্যাকটিস 2017 সালে আসছে নিবন্ধনে, 2017 সালে নিবন্ধন পরীক্ষায় আসছে যে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি কোণ বলা হয়? ইনশিরা স্বর্ণালী ওনার নাম আমি পড়তে পারি না, উনি বলছেন যে সমকোণ। গুড। তারপরে ফারজানা ববি বলছেন যে কি সমকোণ, হালিমা আক্তার বলছেন সমকোণ। যাক আলহামদুলিল্লাহ, এগুলা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন যে আমরা ওই এটা দিয়ে আমরা কত কিছু করে ফেলছি। এই যে একটি কোণের পরিমাণ 80 ডিগ্রি এটাকে কি কোণ বলা হয়? এগুলো আমি বলবো না, আপনারা বলবেন যে একটি কোণের পরিমাণ 80 ডিগ্রি এটা কি কোণ? 20 নম্বরটা, একটি কোণের পরিমাণ 80 ডিগ্রি এইটাকে কি কোণ বলা হয়? 80 ডিগ্রি। সবার আগে বলছেন লিমা আক্তার যে ডি নম্বর সূক্ষ্মকোণ, সানবির আহমেদ বলছেন যে সূক্ষ্মকোণ, ফারজানা ববি বলছেন সূক্ষ্মকোণ, সুমাইয়া আক্তার সূক্ষ্মকোণ, হালিমা আক্তার সূক্ষ্মকোণ। তার মানে 90 ডিগ্রির চেয়ে ছোট যদি কোনো কোণ আমরা পাই, চোখ বন্ধ করে বলে দেব এটা সূক্ষ্মকোণ। এটি যেহেতু 90 ডিগ্রি চেয়ে ছোট, অবশ্যই সূক্ষ্মকোণ। এরপর আছে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে, এক সমকোণ অপেক্ষা ছোট কোণ এটাকে বুঝেন নাই? এক সমকোণ অপেক্ষা ছোট মানে কি? 90 ডিগ্রি এর চেয়ে ছোট, 90 ডিগ্রি এর চেয়ে ছোট যে কোনো কোণকে কি বলা হয়? কোণটা কি হতে হবে? যে কোণটা এটা হবে কার চেয়ে ছোট? এই যে 90 ডিগ্রির চেয়ে ছোট। এটা 80 ডিগ্রি হতে পারে, একটু আগে যেটা দেখলাম 89 ডিগ্রি হতে পারে, হ্যাঁ 90 ডিগ্রি চেয়ে ছোট, অথবা 30 ডিগ্রি হতে পারে, হ্যাঁ 90 ডিগ্রি চেয়ে ছোট। এই প্রত্যেকটা হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। এটা আমরা একটু পড়ে ফেলছি অলরেডি। নেক্সট, কোনটি স্থলকোণ? এখান থেকে স্থলকোণ আপনাকে খুঁজে বের করতে হবে। পরীক্ষার হলে কি আসে দেখেন, এই ফিগারটা থেকে, যে ফিগারটা আমি প্রথমে আলোচনা করছি, অনেক ম্যাথ আসে। দেখেন কোনটি স্থলকোণ, এটা করবেন 23 নম্বরটা। হালিমা আক্তার বলছেন সবার আগে যে 100 ডিগ্রি, ফাহিমা রহমান বলছেন যে 100 ডিগ্রি, মাহমুদ আক্তার বলছেন যে 100 ডিগ্রি, জান্নাতুল ফেরদাউস বলছেন 100 ডিগ্রি, আর তানজিরা ইসলাম লিমা বলছেন যে ডি নম্বর মানে 100 ডিগ্রি, রজনীগন্ধা। তার মানে এটা কিন্তু না। দেখেন স্থলকোণ মানে কত? স্থলকোণ মানে 90 ডিগ্রি এর থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে কি হবে? বড়। তো 90 ডিগ্রি থেকে বড় কত? 91 ডিগ্রিও যদি হয় এটা স্থলকোণ, 92 ডিগ্রিও যদি হয় তাও স্থলকোণ, 100 ডিগ্রি যদি হয়, 90 ডিগ্রি থেকে চিন্তা করতে বড় কিনা স্থলকোণ এটা। কিন্তু 180 থেকে ছোট হতে হবে।
180 থেকে ছোট হতে হবে। কারণ হচ্ছে 180 যখন হয়ে যাবে, 180 যখন হয়ে যাবে তখনই কিন্তু এটাকে বলা হবে কি কোণ। 180 হয়ে গেলেই সরল কোণ হয়ে যাবে। সো এই যে সুন্দরভাবে এখানে বলা আছে যে 25 নম্বর, এক সমকোণ থেকে বড়। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু দুই সমকোণ থেকে ছোট। এটা কোন কোণ? এটা স্থূলকোণ না? এক সমকোণ 90 ডিগ্রি থেকে কি হতে হবে? ছোট, মানে দুই সমকোণ। দুই সমকোণ মানে কত? এক সমকোণ সমান 90 ডিগ্রি, দুই সমকোণ 180 ডিগ্রি। একটু খেয়াল করে দেখেন যে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট হলেই এটা হয়ে যাবে স্থূলকোণ। এই বাউন্ডারির মধ্যে 90 ডিগ্রি, এটা 91 হতে পারে, অথবা যদি বলে 179 ডিগ্রি, কোনটা কি কোণ? স্থূলকোণ। বুঝছেন কিনা? সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি কি পাওয়া যাবে? সমকোণ পাওয়া যাবে। সহজ হিসাব, এই যে একটা সরল রেখা, এটার উপরে একটা লম্ব, মানে একদম সোজাসুজি বরাবর এটাকে এইভাবে ড্র করতে হবে। এটা আপনি বুঝবেন। একটা সরল রেখার উপরে এটা মনে করেন যে একটা লম্ব আমরা ড্র করলাম। লম্ব কোনটা? এটা। এখন দেখেন তো, সরল রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করছে। এইটা একটা 90 ডিগ্রি, এইটা একটা 90 ডিগ্রি। টোটাল কয়টা সমকোণ? একটা, দুইটা। সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে এটা কে যেন বলছিলেন? অমিয়াত্রা, বাইরে ভাই নাম রে, অমিয়াত্রা বলছে সরল রেখার উপরে লম্ব অঙ্কন করলে কয়টা সমকোণ পাওয়া যায়? দুইটা সমকোণ। বুঝছেন কিনা জানাবেন, হ্যাঁ? এরপর আসি, দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি বলছে? কি কোণ পাওয়া যাবে? একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু নিবন্ধন আসছে যে দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ এক সরল কোণ হতে, এক সরল কোণ মানে কত ডিগ্রি দেখেন তো? সরল কোণ মানে 180 ডিগ্রি। এই এক সরল কোণ থেকে, এই 180 ডিগ্রি থেকে এই কোণটা যদি বিয়োগ করি, 180 ডিগ্রি থেকে এই কোণটা যদি বিয়োগ করি, মানে 60 ডিগ্রিটা যদি বিয়োগ করি, থাকতেছে 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কোণটাকে কি কোণ বলা হয়? এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন। 180 ডিগ্রি কোণটা 120 ডিগ্রি, সরি 120 ডিগ্রি কি 90 ডিগ্রি চেয়ে বড়। দেখেন 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে এটা স্থূলকোণ। দেখেন একটা প্রশ্ন যদি ওই ফিগারটা দেখেন, এত সহজ করে বোঝানো হয়েছে যে আপনি কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে বিষয়গুলো আসে পরীক্ষায়। সরল কোণ, এখানে বলছে সরল কোণের মান কত, এটা পড়ানো লাগবে না। সরল কোণ মানেই কত ডিগ্রি? 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন চলে যায় যে দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট। ব্যাপারটা কি? দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি থেকে বড় হবে, কিন্তু চার সমকোণ মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি থেকে ছোট। এটাকে কি কোণ বলছিলাম? সবচেয়ে বড় কোণ না? এই যে বৃদ্ধকোণ। এটা কি? বৃদ্ধকোণ। কারণ 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। এটা হতে পারে 181 ডিগ্রি। পরীক্ষা আসলে 181 ডিগ্রি কোণটা কি চিন্তা করতে হবে, 180 থেকে বড় কিনা। হ্যাঁ 180, তাহলে বৃদ্ধকোণ। তারপরে যদি আসে যে 185 ডিগ্রি, বৃদ্ধকোণ। যদি আসে যে 350 ডিগ্রি কোণটাকে কি কোণ বলা হয়? এগুলো প্রত্যেকটা মানে এই রেঞ্জের মধ্যে 180 থেকে 360 ভিতরে থাকলেই প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? এখন আপনারা করবেন যে এটা দেখেন, এটা কিন্তু নিবন্ধন পরীক্ষায় 2019 সালে আসছে। কি আসছে? 253 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? 253 ডিগ্রি, 360 ডিগ্রি কোণকে, 360 ডিগ্রি কোণকে এরকম কোনো নাম নাই, এখানে বলে নাই। এইখানে এরকম 360 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়, এই ধরনের কোনো কোণ নেই। ঠিক আছে, এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ। কারণ দেখেন 180 ডিগ্রি থেকে বড়, 253। নিবন্ধন বইয়ে তো নিবন্ধনের জন্য তো সব পড়তে হয় না, নিবন্ধনের জন্য যা যা পড়তে হয় এটা নিবন্ধন বইয়ে, হ্যাঁ। আর এইটা হচ্ছে সর্বজনীন সকল চাকরির বইয়ের জন্য, পরীক্ষার জন্য। এরপর আছে দুইটি কোণের যোগফল এক সমকোণ হলে। এখন আসেন, এখন আমরা অন্য চলে আসছি আমরা। ওইটা এরকম মানে দুইটা কোণ, খেয়াল করে দেখেন, এইখানে যদি আমরা ড্র করলাম, সাপোজ এরকম আমরা ড্র করলাম, দুইটা জিনিস আমরা এখান থেকে শিখে ফেলবো দ্রুত। এই কোণের পরিমাণ 30 ডিগ্রি, এই কোণের পরিমাণ 60 ডিগ্রি। এখন দেখেন দুইটা কোণের কিন্তু একটা কমন বাহু
সাধারণ বললে আমরা বুঝি না, এটা কমন বাহু যদি থাকে, দুইটা কোণের যদি একটা কমন বাহু থাকে এটাকে বলা হয় সন্নিহিত কোণ। এই দুইটা কোণকে বলা হয় কি সন্নিহিত কোণ, কারণ দুইটা কোণের একটা সাধারণ বাহু মানে কমন একটা বাহু দুইটা কোণ ইউজ করছে। এই 30 ডিগ্রি কোণটাও এই বাহুটা ইউজ করছে, মনে করেন এটা ডি, এ বি সি, এটা বিডি বাহুটা কি দুইটা কোণ ইউজ করছে। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে 30 ডিগ্রি যে কোণটা আবার 60 ডিগ্রি যে কোণ, এই দুইটার মধ্যে কমন যে বাহু আছে কোনটা, এটা। এরকম যদি কমন বাহু থাকে তাহলে দুইটা কোণের একটা কমন বাহু থাকলে এদেরকে বলা হয় সূক্ষ্মকোণ। আর এরকম দুইটা সন্নিহিত কোণ, এটা দুইটা সন্নিহিত কোণ না, যেহেতু কমন বাহু আছে, সন্নিহিত কোণের যোগফল যদি, দুইটা সন্নিহিত কোণের যোগফল যদি, এই দুইটা কোণের যোগফল কত, এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, দুইটা সন্নিহিত কোণের যোগফল যখনই 90 ডিগ্রি হয়ে যাবে তখন আপনাকে বলতে হবে এটা পূরক কোণ। সেম ভাবে এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, এটা নাম দিলাম আমরা, এইভাবে নাম দিতে পারি এ বি সি ডি, এইটা একটা কোণ, এইটা একটা কোণ। এখন মনে করেন যে এই কোণটার পরিমাণ হচ্ছে 50 ডিগ্রি আর এই কোণটার পরিমাণ হচ্ছে 130 ডিগ্রি। এই দেখেন এদের কিন্তু একটা কমন বাহু আছে, তার মানে এরা সন্নিহিত কোণ। এরকম দুইটা সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 130 প্লাস 50 ইকুয়াল 180 ডিগ্রি, মানে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় এটাকে বলা হবে সম্পূরক কোণ। কি কোণ? সম্পূরক কোণ। আবার এইখানে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হলো এটাকে বলা হবে পূরক কোণ। এটাকে মনে রাখবেন কেমনে, যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি আবার দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, সম্পূরক হবে নাকি পূরক হবে। মনে রাখবেন যে পূরক লিখতে লেটার কম লাগতেছে, অক্ষর কম, এজন্য পূরকের মান কম, মানে পূরকটা ছোট হবে, এজন্য পূরকের মান 90 ডিগ্রি। আবার সম্পূরক লিখতে কি অক্ষর বেশি লাগতেছে, এজন্য সম্পূরক কোণের পরিমাণও বেশি, এজন্য এটা 180 ডিগ্রি। পরীক্ষা হলে বলে যাই যে 90 ডিগ্রি পূরক কোণ নাকি সম্পূরক কোণ, বা 180 ডিগ্রি পূরক কোণ নাকি সম্পূরক কোণ। এই জিনিসটা ক্লিয়ার কিনা, ঠিক আছে। এখন দেখেন যে এই যেটা দুই কোণের যোগফল এক সমকোণ হলে, তার মানে দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন আমরা এটাকে বলে দিব কি পূরক কোণ। সেম ভাবে আসেন, দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলা হয়, একটু আগে যা পড়ালাম সম্পূরক কোণ, নিবন্ধন পরীক্ষায় 2016 সালে আসছে, ঠিক আছে। এরপর আছে দুইটি কোণের যোগফল দুই সমকোণ হলে, এই যে একই কথা, কিন্তু এটা কিন্তু 2000 প্রাইমারিতে 2019 আসছে। দুইটা কোণের যোগফল যখন দুই সমকোণ মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়ে যায় ভাই, তখন সরাসরি আমরা বলবো কি সম্পূরক কোণ। নেক্সট আসি, 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত। এই যে এরকম যদি আসে যে এত ডিগ্রি কোণের পূরক কোণ কত বা এত ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তখন যেহেতু পূরক বলছে, পূরক মানে 90, পূরক মানে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। এই যে পূরক কোণ চাইছে না, যে কোণের পূরক কোণ চাবে, যদি পূরক লেখা থাকে যে এত ডিগ্রি কোণের পূরক কোণ কত, সরাসরি 90 থেকে এটা মাইনাস দিয়ে দিবেন, তাহলে যা হয় 50 ডিগ্রি। তার মানে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কিন্তু কত ডিগ্রি, 50 ডিগ্রি। এখন 40 যোগ 50 দেখেন, তাহলে কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, তাই না। তো তার মানে আমরা পূরক কোণ যেখানে দেখব, পূরক কোণটা যেখানে দেখব সেখানে আমরা কি করব, সরাসরি 90 ডিগ্রি থেকে ওটা বিয়োগ করব। আর যদি সম্পূরক বলে, এখানে পূরক না বলে যদি বলতো যে সম্পূরক কোণ কত, দেখেন কি কোণ, 40 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, সম্পূরক মানে কত 180 ডিগ্রি, তখন আমরা কি করব, এই 180 থেকে 40 বিয়োগ করব। সব সময় 180 থেকে 40 যদি সম্পূরক লেখা থাকে তাহলে এইটা হবে 140 ডিগ্রি। তার মানে আমরা কি করব, পূরক কোণ যদি চায় এত ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে 90 থেকে বিয়োগ করব। আর যদি আমাদের সম্পূরক কোণ চায় 180 থেকে বিয়োগ করব। কথা ক্লিয়ার কিনা বলেন। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, পূরক ছোট, অক্ষর কম লাগে পূরক লিখতে, যেন পূরক ছোট, আর সম্পূরক হচ্ছে বড়। আচ্ছা, নাজমুন নাহার বিথি বলছেন, আচ্ছা সাজিয়ে দিব, সমস্যা নেই, একটু সময়, একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে ভাই আমার সময়, এই জন্য বলছে দুইটি পরস্পর পূরক কোণের মধ্যে, দুইটা পূরক কোণ, দেখেন পূরক কোণ মানে 90, সমাধান করার সিস্টেম দেখেন, একটা কোণ এত হলে তাহলে একটা বিয়োগ করে দেন,
আরেকটা কত হবে 55। হয়ে গেছে অঙ্ক? হয়ে গেছে কিনা দেখেন। তারপরে বলছে দেখেন 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। এটা কিন্তু দেখেন এই যে কালকে একজন বলছিল নিবন্ধন বেসে যে এই ধরনের অঙ্ক জীবনেও নিবন্ধন পরীক্ষা আসবে না। এটা কি আমার বাড়ি থেকে নিয়ে আসছি? 2022 সালে নিবন্ধন এটা দিছে না? 2022 সালে এটাই তো দিছে। এগুলোর বাইরে ম্যাথ আছে? আপনাকে কি দিবে? এগুলোর বাইরে কি ম্যাথ আছে? এটা দেখেন 70 ডিগ্রি কোণের সম্পূরক। সম্পূরক বলছে, সম্পূরক মানে কত ডিগ্রি? ওইখান থেকে এটা বিয়োগ করেন, অ্যান্সার বের হয়ে যাবে। সম্পূরক মানেই 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে এটা। তার মানে সম্পূরক মানে কত ডিগ্রি? 180। 180 থেকে 70 বিয়োগ করেন, তাহলে থাকে 110 ডিগ্রি। এরপর আসেন 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। এটা আমি আর করব না। এটাও দেখেন কলেজ নিবন্ধনে আসছিল 2015 সালে। কলেজ নিবন্ধনে 2015 সালের প্রশ্ন যে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। সবাই করে ফেলছেন। সবাই পারেন, কারণ কি করতে হবে, জাস্ট যেহেতু বলছে সম্পূরক 180 থেকে এই 125 বিয়োগ করলে যা আসবে এটাই, এগুলো আর করা লাগবে না। ঠিক আছে, এখন পরবর্তীটা দেখেন। এটা আসছে, এটাও কিন্তু নিবন্ধনে আসছে। এটা কি আসছে 2022 সালে স্কুল পর্যায়ে 2 তে আসছে। বলছে 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/3 কত। আগে আমাদের বের করতে হবে 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণটা কত, এটা বের করি, তারপরে তার 1/3 নির্ণয় করব। তো সম্পূরক কোণ কত? 51 ডিগ্রি কোণের সম্পূরক মানে 180। এখান থেকে 51টা মাইনাস করেন, কত ডিগ্রি থাকে? এখান থেকে যদি 51 মাইনাস করে দেন 129। এই 129, এই যে সম্পূরক কোণ পেলাম কত? 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ পেলাম 129। এইটার 3 ভাগের 1 ভাগ কত? 1/3 মানে কত? এই 129 কে 3 দ্বারা ভাগ করলে যা হবে 3 4 12 3 তার মানে দেখেন অঙ্ক কি হয়েছে, সেম জিনিসই, জাস্ট কথাটা একটু চেঞ্জ করে বলছে, কথাটা একটু চেঞ্জ করে দিছে। পরবর্তীতে বলছে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত? খেয়াল করে দেখেন যে একটি কোণের মান পূরক কোণের মানের অর্ধেকের সমান, তো কোনটির মান কত? এটা অপশন টেস্ট করেও করতে পারি, নরমালি করতে পারি, অথবা এক্স ধরেও করতে পারি, সাপোজ আমরা ধরে নিলাম কোনটির মান কত? এক্স। এখন এই এক্স এর মানটা হইতেছে কি? এই এক্স এর পূরক কোণের অর্ধেক। এক্স এর কোনটার মান যদি এক্স হয়, এক্স এর পূরক কোণ কত? এক্স এর পূরক কোণ বের করতে হলে আমাদের কি করতে হবে? 90 থেকে যে কোণের পূরক কোণ বের করতে হয় এটা বিয়োগ করতে হয়। তাহলে 90 থেকে এক্স বিয়োগ করলাম, তার মানে এক্স এর পূরক কোণ কিন্তু এটা, এক্স এর পূরক কোণ হইতেছে এটা, কিন্তু এই কোণটার মান হচ্ছে এটার পূরক কোণের যে মান এটার অর্ধেক। কি? এটার অর্ধেক। দেখেন একটি কোণের মান, এই কোণটার পূরক কোণ এক্স এর মান, এক্স এর পূরক কোণ কত? 90 মাইনাস এক্স, এইটার অর্ধেক এই যে এটা। তো এখন দেখেন 2x ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে দেখেন 2x আর x এখানে হচ্ছে 3x ইকুয়াল 90 ডিগ্রি, x ইকুয়াল কত? 30 ডিগ্রি হয়ে গেল। অথবা এই ধরনের অঙ্ক আসলে সরাসরি করা যায় কিভাবে, যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক, বা একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, এই ধরনের অঙ্ক যদি আসে সরাসরি কি করবেন, পূরক কোণ মানে 90 ডিগ্রি, 90টাকে 3 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে কত ডিগ্রি? 30 ডিগ্রি। হ্যাঁ, কোণটির মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন এখানে পূরকের জায়গায় যদি সম্পূরক লেখা থাকতো, কি লেখা থাকতো? যে সম্পূরক, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। সম্পূরক কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কি করতে হবে? এই 180 ডিগ্রিটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 180 ডিগ্রি 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি। তো তার মানে এই যে সম্পূরক কোণ হলে 3 দ্বারা ভাগ 190, সম্পূরক কোণ মানে 90 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ, আর পূরক কোণ হলে না সরি আমি উল্টাপাল্টা হয়ে গেছি, পূরক কোণ হলে 90 কে 3 দ্বারা ভাগ, সম্পূরক কোণ হলে 180 কে 3 দ্বারা ভাগ। এটাও আসবে, একটু পরে আসবে। যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত? 43তম বিসিএসে আসছে 43 নম্বর অঙ্ক। এই জিনিসটা বুঝতে হবে ভালো করে, এই জিনিসটা আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। কিরকম সুন্দর বলি, এ একটা কোণ এবং বি আরেকটা পরস্পর সম্পূরক কোণ, এ এবং বি দুইটা পরস্পর সম্পূরক কোণ। আমাদের বলা হইতেছে এক কোণ 115 ডিগ্রি হলে বি কোণটা কত?
যেহেতু বলছে সম্পূরক কোণ 180 ডিগ্রি, এখানে দুইটা কোণ আছে দেখেন, একটার মান দেওয়া আছে 115 ডিগ্রি, তার মানে বি কোণটার মান কত হবে? সম্পূরক কোণ মানে কত? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে একটা কোণের মান বাদ দেন, যে কোণটা থাকবে এটি তো বি কোণ। এখানে কত ডিগ্রি থাকে? এইখানে কত ডিগ্রি থাকে? 62 ডিগ্রি না 75 ডিগ্রি? 65 ডিগ্রি থাকে না? 65 ডিগ্রি। তো বুঝছেন কিনা এটা? যেগুলো সহজ জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে আমাদের এখানে। এখানে বলছে দুইটি সম্পূরক কোণের অনুপাত এত হলে কোণ দুইটি কি? দেখেন আমরা ধরে নিলাম একটা সম্পূরক কোণের মান কত ডিগ্রি, এইটা এইভাবে করতে পারেন 23x। দুইটা সিস্টেমে করা যায়। এটা একটা সম্পূরক কোণের মান কত 23x, আর একটা কোণের মান, দুইটা কোণ আছে 13x। এখন বলছে কোণ দুইটা কি সম্পূরক, যেহেতু সম্পূরক বলছে দুইটা কোণই তো সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কত? আমরা ধরে নিলাম যে সম্পূরক কোণ দুইটার একটা 23x, একটা কি 13x। এখন দেখেন, খেয়াল করে দেখেন যে এই দুইটা তো সম্পূরক কোণ না, 23x আর 13x, দুইটা যদি সম্পূরক কোণ হয় তাহলে এই দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু এইটা আর এইটা দুইটা মিলে একটা সম্পূরক কোণ, সম্পূরক কোণ দুইটার যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে কত হয়? এটাকে এটা দ্বারা যদি আমরা করি 6 3 x 180, x ইকুয়াল কত হবে? এই 18 শূন্য, এখানে হচ্ছে 36। তো কাটাকাটি করেন, 18 দিয়ে যদি কাটাকাটি করি, 18 দ্বিগুণে 36, 1 0, তাই হয় না? এটাকে কাটাকাটি করেন 5, x এর মান যদি 5 হয় এখানে বসিয়ে দেন, x এর মান 5 যদি হয় 23 × 5, আবার এইখানে x এর মান বসিয়ে দেন 13 × 5, তাহলে কত হয়? 3 5 15, 5 হাতে থাকে 1, 3 5 5 দুগুণে 10 আর 1 11, আর এখানে কত? 65। এখন খেয়াল করে দেখেন যে এই দুইটার যোগফল কিন্তু 180 ডিগ্রি, তার মানে এরা সম্পূরক কোণ কোনটা? এই দুইটা যদি হয়, এই দুইটা যদি হয়। আর করব না, অনেক করছি, আর করব না। ঠিক আছে, এটা ক্লিয়ার না? দেখেন জ্যামিতির অঙ্ক কিন্তু একদম ক্লিয়ার, আমরা এইভাবে করব। আজকে আসলে আরো অঙ্ক নেওয়ার দরকার ছিল, আমরা আসলে অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, নেক্সট ক্লাসে মোটামুটি জ্যামিতির আমরা কিন্তু বেসিক যে আলোচনা এটা শেষ করে ফেললাম। এরপর আমরা ত্রিভুজ রিলেটেড অঙ্ক করব। ত্রিভুজ রিলেটেড যে অঙ্কগুলো আছে ওগুলোতে এক ক্লাস হবে, শেষ করে দেবো। জ্যামিতি একদম একদম পানি হয়ে যাবে। আবারও বলতেছি, জ্যামিতির অঙ্কগুলো একদম পানি মনে হবে, দেখবেন নি যে জ্যামিতি যারা আগে বুঝান নাই যে কতটা সহজভাবে করা যায়। হ্যাঁ, শেষ। বিপ্রতীপ কোণের মান কত? বাইরে বাইরে যে প্রশ্ন করছেন, বিপ্রতীপ কোণের মান এই যে একটা সরল রেখা আর একটা সরল রেখাকে ছেদ করে তাহলে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। এরকম হতে পারে একটা সরল রেখা আর একটা সরল রেখা। এখন বিপ্রতীপ কোণের মান এক একটা এক এক রকম হয়। মনে করেন যে এই কোণটার মান, আবার এই কোণটার মান, এই কোণ এইটা। এখন বিপ্রতীপ কোণের মান পরস্পর সমান। সাপোজ মনে করেন এই কোণটার মান যদি 110 ডিগ্রি হয়, এই কোণটার মানও 110 ডিগ্রি হবে। তার মানে বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান হয়। এটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এটা হবে 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয় এটাও কিন্তু 70 ডিগ্রি হবে। তার মানে বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান। বিপ্রতীপ কোণের কোনো মান হয় না, কিন্তু বিপ্রতীপ কোণগুলা কি হয়? হ্যাঁ, এটা তো বুঝাই গেলাম। বিপ্রতীপ কোণের মান, বিপ্রতীপ কোণের নাম হয় না, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। যেমন একটা সরল রেখা, এটার মান যদি 90 ডিগ্রি হয়, এটার যে বিপ্রতীপ কোণ হবে এটাও 90 ডিগ্রি হতে হবে। আবার এটার মানও তো আমরা জানি যেহেতু 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হবে। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। বিপ্রতীপ কোণের বীজগণিত করাবো, এগুলো শেষ হইতে খুব বেশি টাইম লাগবে না, ইনশাল্লাহ বীজগণিত করাবো, টেনশন নিয়েন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।